সকল যোগ্যদের বক্তব্য একটাই ছিল, নতুনদের সঙ্গে আমাদের বসতে হবে কেন? নতুনদের জন্য প্রচুর ভ্যাকান্সি পড়ে আছে, এতদিন ধরে পরীক্ষা নেই, তাদের পরীক্ষা হোক, তারা নিযুক্ত হন কাজে এবং ভালোভাবে দিন যাপন করুন। এটা কিন্তু সকল যোগ্যরা এর আগে 2016 যোগ্যরা কিন্তু বলে এসেছিলেন। আজকে সুপ্রিম কোর্ট সেই একই কথা বলছেন যে 16 নিয়মে 16দের পরীক্ষা না হয়ে সবাইকে ইনভাইট করলেন কেন, অর্থাৎ পরীক্ষা একসঙ্গে হলো কেন? ফ্রেশাররা চাকরি পাবেন, ফ্রেশারদের জন্য আলাদা নিয়োগ হবে এবং 2016 জন্য আলাদা। ফ্রেশারদের কেন ঢোকানো হলো এর মধ্যে? আজকে হঠাৎ করে এতদিন ধরে চলে আসার পরে হঠাৎ সুপ্রিম কোর্ট আজকে এই কথা বলছেন। এবার ব্যাপারটা হলো, সত্যি সত্যি ফ্রেশাররা যে বসছেন তারাও তো ফর্ম ফিল আপ করছেন, তারও টাকা লাগছে, এমনকি অ্যান্সার কি বেরোনোর পরে চ্যালেঞ্জ করতে কত টাকা লাগছে, প্রত্যেক প্রশ্নের জন্য 100 টাকা, এবং তারপরেও তার কোনো সুরাহা হচ্ছে না সেই সমস্ত প্রশ্নের, তা সেসব নিয়েও কেস চলছে। তাহলে এই যে ফ্রেশারদের যে ইনক্লুড করা হলো এর মধ্যে এবং তাদের স্বপ্নভঙ্গ করা হলো, তাহলে তো ওদেরকে প্রথম থেকেই না বলতে পারতো। তাহলে কি হলো ব্যাপারটা? সুপ্রিম কোর্ট দেখুন, যখন গেজেট পাস হলো, যখন গেজেটটা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে তো জমা দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট তো নিশ্চয়ই সেটাকে অ্যাপ্রুভ করেছিলেন, যে কারণেই একসাথে পরীক্ষা হয়েছিল। যদিও যোগ্য যারা ছিলেন 2016 তারা কিন্তু কোনো মতেই চাননি যে একসঙ্গে পরীক্ষাটা হোক, আলাদা আলাদা হোক, এটাই চেয়েছিলেন। তো ঠিক আছে, তারপরেও গেজেট বেরিয়ে গেল এবং সেই গেজেট নিশ্চয়ই সুপ্রিম কোর্টে জমা পড়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে। আজকে হঠাৎ করে সুপ্রিম কোর্ট বলছেন যে আমরা একবারও বলিনি নতুন করে পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে ফ্রেশারদের ইনক্লুড করতে। কোর্ট শুধু নাকি বলেছিল একজনও যেন অযোগ্য পরীক্ষার্থী, মানে টেন্টেড যারা, তারা পরীক্ষা না দেয় এবং পরীক্ষাটা দুর্নীতিমুক্ত যেন হয়। একজন টেন্টেড পরীক্ষার্থীও যদি পরীক্ষায় অংশগ্রহণ করেন, এই যে পরীক্ষায় অংশগ্রহণ করা মানে শুধুমাত্র প্যানেলে নাম থাকা নয়, একজন ফর্ম ফিল আপ যদি করেন তাহলেও তিনি কিন্তু পরীক্ষা পদ্ধতিতে চলে আসছেন। এটা কেউ হয়তো বোঝেই না নাকি? একজন যদি ফর্ম ফিল আপ করেন তাহলেই কিন্তু তিনি চলে আসছেন এর মধ্যে। সুতরাং আমরা তো দেখতে পেয়েছি যে ফর্ম ফিল আপ অনেকে করেছে, অনেক টেন্টেড পরীক্ষার্থী, তাহলে তো সেইখান থেকেই পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার কথা। সুপ্রিম কোর্ট আরও বলেছেন, রাজ্য যখন পুরনো আর নতুনদের মিলিয়ে একসঙ্গে পরীক্ষা নিচ্ছে তখন সবটা তারাই বুঝবে এখন, তবে যারা যোগ্য প্রার্থী তারা যেন কোনোভাবেই সমস্যায় না পড়েন। এইবার এই যে যোগ্য প্রার্থীদের নিয়ে যে কথাটা, এটা এর আগেও বলা হয়েছিল যে ওদের সর্বোচ্চ সুবিধা দিতে হবে, সুপ্রিম কোর্ট বলেছিলেন। আজকেও এই কথাটা বলেছেন যে কোনোভাবে যেন সমস্যা না পড়েন। এমনকি চিন্ময় বাবু, যিনি যোগ্য চাকরিহারা যিনি, তিনি কিন্তু সুপ্রিম কোর্টে একা, মানে শুনানি চলাকালীন একা উনি কিন্তু এসে কিন্তু বলেছিলেন যে এরকম ফ্রেশাররাও কিন্তু বসছেন, একসঙ্গে নিচ্ছেন। তখন কিন্তু সুপ্রিম কোর্ট তাকে মানে তাকে কথা বলতে দেওয়াই হয়নি ঠিক করে আর কি তখন। তো তখন যদি সুপ্রিম কোর্ট ব্যাপারটাতে হস্তক্ষেপ করতেন এবং দুটো আলাদা সেপারেট পরীক্ষা, আজকে ফ্রেশাররা এবং 2016 ক্যান্ডিডেটরা পরস্পরের শত্রু, পারলে একে ওকে ধরে মারে, এ ওকে ধরে মারে, ও ওকে ধরে মারে, কিন্তু সত্যি এই শত্রুতার কোনো প্রয়োজন ছিল? এই শত্রুতাটা আসলো কোথা থেকে? এই একটা পরীক্ষা থেকে। দেখুন, সত্যি সত্যি পরীক্ষা 80-র মধ্যে হয়েছিল এবং ফ্রেশাররা জেনেই বসেছিল যে 80-র মধ্যে পরীক্ষা। কিন্তু ব্যাপারটা কি জানেন তো, আমি 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 কিন্তু বায়াসড হয়ে কথা বলছি না, আমি কিন্তু দুই দিকেরই কথাই বলছি আমি। হ্যাঁ, একটা রাজ্যে যেখানে প্রায় 10 বছর কোনো চাকরি নেই, সেখানে 70-এ 70 পেয়ে, মানে 60-এ 60 এবং 10 একাডেমিক, এই 70-এ 70 পেয়েও একটা ভেরিফিকেশনের ডাক না পাওয়ার যে জ্বালা, সেটা কিন্তু ফ্রেশারদের আছে। তাদের জায়গায় বসিয়ে ভাবুন, তাদের কিন্তু সেই জ্বালা আছে। আবার একইভাবে তার থেকে অনেক গুণ বেশি জ্বালা আছে তাদের, যারা এই 16 ক্যান্ডিডেট, যারা সত্যি সত্যি এই 7 বছর 8 বছর ধরে চাকরি করে আসছে। মান সম্মান তো বাদ দিন, মান সম্মান বাদ দিন, চাকরিটুকু থাকা এবং তারা যে জীবনটাকে মানে যেভাবে সাজিয়েছেন সেইভাবে অতিবাহিত করবার যে স্বপ্ন, সেটাও আজকে কিন্তু একদম প্রশ্নের মুখে। এবং এই পরীক্ষাটা আদৌ তাহলে ভ্যালিড থাকছে? এই যে গেজেট অনুযায়ী কি 10 নম্বর ইন্টারভিউয়ের আগে দেওয়ার কথা, এবার ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, যদি গেজেট চেঞ্জ করতে হয় মানে 10 নম্বর হয় দেয়াই হবে না, অথবা 10 নম্বর ইন্টারভিউয়ের পরে দিতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি হয় তাহলে গেজেট চেঞ্জ হচ্ছে। গেজেট চেঞ্জ হওয়া মানে কি? পরীক্ষা আবার নতুন করে দেওয়া। পরীক্ষা আবার নতুন করে দেওয়া মানে কি? এই পরীক্ষাটা ক্যান্সেলড। তাহলে গোটা ব্যাপারটা কি হতে চলেছে?
সব কিছু আবার সেই প্রথম থেকে শুরু হতে চলেছে, মানে সেই হিমালয় পর্বতে ওঠার পরে আবার নিচে নেমে আবার সেখান থেকে শুরু। এবং সুপ্রিম কোর্ট বলেছে যে মানে এখন আর কিছু শুনবে না, এখন হাইকোর্টে যেতে হবে, এবং হাইকোর্ট থেকে যদি জটিলতম কোনো কিছু ঘটে, এর থেকে জটিলতর বা জটিলতম, তখন আবার সুপ্রিম কোর্টে আসতে। তো সমস্যা জটিল নাকি জটিলতম নাকি জটিলতম সেটা তো আমরা বুঝতেই পারছি, এবং আবার প্রথম থেকে শুরু হচ্ছে সমস্ত কিছু। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে মনে হয় আবার এরপরে যেতে হবে, এবং সেটা আবার সে শূন্য থেকে শুরু করে এই যে আজকের যে কথাটা সুপ্রিম কোর্ট বললেন, এতে লাভ না হলো ফ্রেশারদের, লাভ না হলো কিন্তু এই এই আনটেন্টেড টিচারদের। আনটেন্টেড কথাটা আমি বলছি তার কারণ রিভিউ পিটিশনে কিন্তু এদেরকে সত্যি সত্যি আনটেন্টেড বলেছে সুপ্রিম কোর্ট, এটা আমার কথা নয়, আনটেন্টেড কথাটাই বলেছে কিন্তু। তো এবার তাহলে কি হবে? পরীক্ষা যদি বাতিল হয়ে যায়, প্রথমত পরীক্ষাটা তো নেওয়াই হয়েছিল এই মানে 16 ক্যান্ডিডেটদের বাঁচানোর জন্য, তাহলে পরীক্ষাটাই যদি বাতিল হয়ে যায় তাহলে আর কি পড়ে থাকে ফ্রেশারদের কাছে? পরীক্ষাটাই নেই, আর 10 নম্বর বা থাকা না থাকা সমান। আর যদি পরীক্ষাটা না থাকে তাহলে এই 16রা কি করে ফিরবে 31 ডিসেম্বরের মধ্যে? তাদের তো স্যালারি বন্ধ হয়ে যাবে তো 31 ডিসেম্বরের পরে। তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তর কে দেবেন? আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি আরেকটু সচেষ্ট হতেন তাহলে 16 ক্যান্ডিডেটদের একসঙ্গে না বসিয়ে তিনি কিন্তু কোনো একটা ব্যবস্থা হয়তো করতে পারতেন, এবং আমরা এখনও আশা করি তিনি ভালো কিছু করবেন, এবং ফ্রেশারদের জন্য ফ্রেশ সিলেকশন হবে, একদম ফ্রেশ, যেখানে কোনো রকমের 16 থাকবে না, 18 থাকবে না, 20 থাকবে না, কেউ থাকবে না, শুধু ফ্রেশাররা থাকবে, যেখানে 10 বছর ধরে তারা চাকরি করতে পারছে না, যেখানে 10 বছর ধরে তারা ঠিকঠাক করে পরীক্ষায় দিতে পারছে না। তো পাশ করে চাকরি করা, জীবন অতিবাহিত করা তো অনেক পরের কথা। আপনারা ভাবতে পারছেন আগামীকালকে থেকে ইন্টারভিউ শুরু। আগামীকালকে যারা ইন্টারভিউ দিতে যাবেন বেঙ্গলি এবং ইংলিশের, এই যে যারা ইন্টারভিউ দিতে যাবেন তারা ইন্টারভিউ দিচ্ছেন, ইন্টারভিউ টেবিলে বসে এটা ভাবছেন যে এই ইন্টারভিউটা যে দিচ্ছি এটা আদৌ ভ্যালিড কি ভ্যালিড না, মানে মানে এই পরীক্ষাটা আদৌ হচ্ছে, মানে এখনো এক্সিস্ট করছে নাকি নন এক্সিস্টেন্স লেভেলে চলে গেছে, তারা কিন্তু জানে না। তাহলে এত তাড়াতাড়ি ডাকারি বা কি দরকার ছিল? এই 10 নম্বর অ্যাড করে ডাকারি বা দরকার কি ছিল? যদি শেষ পর্যন্ত কিছুই না হয় এবং 10 নম্বর যদি সত্যি সত্যি পরে দেওয়া হয়, ইন্টারভিউয়ের পরে যদি 10 নম্বর দেওয়া হয়, তাহলে সত্যি সত্যি সেখানে কিন্তু প্রচুর যোগ্য শিক্ষক 2016 তারা কিন্তু ছিটকে যাবেন, একদম বেরিয়ে যাবেন কিন্তু তারা। তাহলে সেক্ষেত্রে তারা কোথায় যাবেন? তাহলে আগামী কালকে থেকে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের অবস্থানটা কি হবে? সত্যি সত্যি তাদের মানসিক অবস্থাটা কি একটু ভেবে দেখেছেন? তারা ইন্টারভিউয়ের পড়াশোনা করবে, নাকি তারা ওই ইন্টারভিউ টেবিলে বসে ভাববে যে এই যে ইন্টারভিউ দিচ্ছে এ আদৌ এক্সিস্ট করে কিনা? হ্যাঁ, মানে এটা এটা একটা অ্যাবস্ট্রাক্ট জায়গায় চলে যাচ্ছে, কংক্রিট কিছু নেই, কংক্রিট কিছু নেই, সব অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে ব্যাপার স্যাপার, মানে ধোঁয়া 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 সব কিছু আর কি। এই সমস্ত কিছু দেখে প্রচণ্ড বিরক্ত লাগছে, প্রচণ্ড মন খারাপ হয়ে যাচ্ছে। এত মানুষ এত মানুষ এত মানুষের মানে হাহাকার আর্তনাদ আর কি। হ্যাঁ, আশেপাশে সবারই তো আছেন এরকম ক্যান্ডিডেট, হয় ফ্রেশার না হলে 2016 ক্যান্ডিডেট, তারা দেখছেন কিন্তু অবস্থাটা কোন জায়গা দাঁড়িয়ে আছেন। এবং সত্যি এই যে ভিডিওটা বানাচ্ছে, ভিডিও বানানোর কোনো মানে নেই, এই ভিডিও বানিয়েই বা কী হবে? হ্যাঁ, আমি ইন্টারভিউয়ের প্রিপারেশনের যে সমস্ত ভিডিও দিচ্ছিলাম আর কেউ দেখছেন না এখন হিসাব মতো, মানে সবাই দিশেহারা, সবাই দিশেহারা। ইন্টারভিউয়ের ভিডিওগুলো মানে ফ্রেশাররা প্রথমত দেখছিলেন, ফ্রেশাররা পুরো ছিটকে গেলেন, কারণ তারা এখন প্রথমত আন্দোলনে আছেন, এবং দ্বিতীয়ত তাদের মানসিক যে স্থিরতা পড়াশোনা করবার জন্য সেটা এই মুহূর্তে নেই। আর 2016 যারা, তারা তো ঝুলে আছেন, তারা আদৌ জানেন না যে তাদের চাকরি আছে কি নেই, এই পরীক্ষাটা আছে কি নেই, বা অন্য কিছু, তারা কিছুই জানেন না। সুতরাং ইন্টারভিউর প্রিপারেশন আর কেউ নিচ্ছেন না এই মুহূর্তে, এবং পরীক্ষাটাই ক্যান্সেলড হয়ে যাওয়ার জোগাড় ভাবা যায়। এই পরীক্ষাতে এই যে 500 টাকা করে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন চ্যালেঞ্জের জন্য 100 টাকা করে নেওয়া হয়েছে, সেই টাকাগুলো কিন্তু চলে গেল, প্রচুর প্রচুর টাকা। কোনো একজন ক্যান্ডিডেটও নেই যিনি বলবেন যে আমার টাকা আমার ফেরত চাই পরীক্ষা ক্যান্সেল হয়ে গেলে, কিন্তু টাকাগুলো কিন্তু বেরিয়ে গেছে। 500 টাকা 1000 টাকা জীবনে কোনো কিছুই নয় হয়তো, কিন্তু স্বপ্নের দাম আছে। মানুষ স্বপ্ন দেখে, রাত জেগে যখন মানুষ পড়াশোনা করে, একজন ফ্রেশার যখন 11-12-এ 60 পায়, 59 পায় রাত জেগে পড়াশোনা করবার পরে, তারপর তার যখন স্বপ্নভঙ্গ হয়, 10 নম্বরের জন্য পিছিয়ে যাওয়া তো রেখে দিলাম সাইডে, পরীক্ষাটাই ক্যান্সেলড হয়ে যাওয়ার জোগাড় হয়,
তখন স্বপ্নভঙ্গ হয়, সেই স্বপ্নের দাম আছে, সেই স্বপ্নের দাম কে দেবে? আর 2016 যে আগামী মানে যে ভবিষ্যৎ আর কি, হ্যাঁ, তার হোম লোন, তার পার্সোনাল লোন, তার স্বামী, তার স্ত্রী, তার সন্তান, এই সমস্ত কিছুর ভবিষ্যৎ কি হবে? কোথায় যাচ্ছি আমরা, কোন দিকে যাচ্ছি, কোন কোন জায়গায় তলিয়ে যাচ্ছি আমরা, এর উত্তর কে দেবে? এর উত্তর কোথাও নেই। আমরা চোখ রাখবো পরবর্তী কোন দিকে এগোচ্ছে সমস্ত কিছু। আহ, ভালো থাকুন কথাটা বলতে আজ আর ইচ্ছে করছে না। আহ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।